বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা ভালো আছো। আমরা গত ক্লাসে পেয়ার্ড মিন টেস্ট, সেভারেল মিন টেস্ট নিয়ে কথা বলছিলাম। আজকে আমরা প্রপোর্শন টেস্ট নিয়ে কথা বলবো। ঠিক আছে? ঠিক গত ক্লাসগুলোতে এরকম যেমন আমরা সিঙ্গেল মিন, ডাবল মিন, সেভারেল মিন নিয়ে কথা বলেছি, অর্থাৎ আমরা তিনটা ক্যাটেগরির কথা তোমাদের বলছি বারবার, অর্থাৎ প্যারামিটারের তিনটা সিচুয়েশন, অর্থাৎ সিঙ্গেল বা স্পেসিফাইডও বলতে পারি আমরা এটাকে, এবং ডাবল বা ইকুয়ালিটি অফ টু, আর হচ্ছে সেভারেল। আজকে আমরা সেই একই রকম করে মিনে যেরকম করেছি তিনটা ক্যাটেগরি, প্রপোর্শনের ক্ষেত্রেও আমরা তিনটা ক্যাটেগরি দেখার চেষ্টা করব। তো চলো যাই আমরা। এগুলো কিন্তু আমরা থিওরি ক্লাসে তোমাদেরকে কিভাবে কাজগুলো করতে হবে সেগুলো কিন্তু আমরা দেখিয়েছি। সুতরাং আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ম্যাথগুলো আমরা করবো। ঠিক আছে? আমরা একটু দেখি। এটা হচ্ছে, দেখো এখানে forecast forecast of corporate engineering per share are made on a regular basis by many financial analysts. আচ্ছা, আমি একটু ইয়েটা নিয়ে নিই। মেথডটাই নিয়ে নিলাম আমি। আচ্ছা, আমরা যাই যে a manufacturer claimed that at least 95% of the equipment which he supplied to a factory conform to the specification. An examination of the sample of 200 pieces of equipment revealed that 18 were faulty. Test the claim of manufacturer at 5% level of significance. তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি কি করছে, ক্লেম করছে যে অ্যাটলিস্ট 95% হচ্ছে তার ইকুইপমেন্ট গুলো কিরকম আছে, স্পেসিফিকেশন অর্থাৎ কনফার্ম, অর্থাৎ স্যাটিসফ্যাক্টরি আছে। ঠিক আছে? সে যে সে যে ইয়েগুলো সাপ্লাই দেয়, সেই সাপ্লাই গুলোর ক্ষেত্রে আমি একটু পেনটা নিয়ে নিই, যে সে বলছে কি 95% হচ্ছে তার আপ টু ডেট আছে, অর্থাৎ ইকুইপমেন্ট গুলো ওকে আছে। ঠিক আছে? এখন সেটা কি করলো, অ্যান এক্সামিনেশন অফ স্যাম্পল, কতটা স্যাম্পল নিল, 200 পিসেস অফ স্যাম্পল নেওয়া হয়েছে ওই ইকুইপমেন্ট গুলো। এর মধ্যে দেখা গেল 18টা হচ্ছে ফল্টি। এর মধ্যে কয়টা পেলাম আমরা ফল্টি? 18টা। ঠিক আছে? ওকে, আমরা পেলাম 18টা হচ্ছে তাদের মধ্যে ফল্টি। এখন বলছে টেস্ট দ্য ক্লেম দ্যাট ম্যানুফ্যাকচারার অ্যাট 5% লেভেল অফ সিগনিফিকেন্স। তাহলে এই যে ম্যানুফ্যাকচারার কোম্পানি, তাদের ওরা যে ক্লেম করছে, যে আমাদের কি ক্লেম করছে, আমার আমার যে প্রডিউসকৃত গুডস গুলো আছে, সেই গুডস গুলোর মধ্যে 95% হচ্ছে ওকে আছে। ঠিক আছে? এখন সেই এই যে ও ক্লেম করছে, এই ক্লেমটা ঠিক আছে কিনা সেটা যাচাই করার জন্য আমরা কি করলাম, 200 পিসেস আমরা ইকুইপমেন্ট নিলাম। দেখা গেল এর মধ্যে কতটা ফল্টি, 18 ফল্টি। এখন আমাদের বলছে 95% লেভেল অফ সিগনিফিকেন্সে ওর ক্লেমটা জাস্টিফাই করে দেবে। ঠিক আছে? তাহলে দেখো, যেহেতু এটা আমরা কি করছি, দেখো এটা প্রপোর্শন, আমাদের বুঝতে হবে যে এতটার মধ্যে এতটা ফল্টি পাওয়া যাচ্ছে। এখন যেহেতু ও বলছে এতটা কারেক্ট, তাহলে আমাদের কিন্তু কারেক্ট পোর্শনটাই নিয়ে আসতে হবে, সেটা আমি পরে বলছি। কিন্তু মোটামুটি সে বলছে আমার 100টা পণ্যের মধ্যে 95টা হচ্ছে ওকে আছে, ঠিক মতো আছে। হ্যাঁ, তাহলে এখানে কিন্তু তোমরা একটু খেয়াল করবা যে 200টা পণ্যের মধ্যে ফল্টি পেয়েছি আমরা 18। ওকে, তাহলে আমাদের কিন্তু আহ, ইয়ে কতটুকু ফল্টি ছাড়া, অর্থাৎ ওকে কতটুকু আছে সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা প্রথমে এটা বুঝে নিব যে কেন এটা আমার প্রপোর্শনে যাবে।
কারণ আমাদের এখানে এটাও আমরা বুঝতে পারছি 95% ইকুইপমেন্ট হচ্ছে কনফার্ম, ওকে, টু স্পেসিফিকেশন। যে এরকম স্পেসিফিকেশন দিয়েছে সেই রকম স্পেসিফিকেশনের মধ্যে আছে এরকম 95% কনফার্ম হয়েছে। সুতরাং এটা দেখে আমরা বুঝবো প্রপোর্শন। আর আরো একটা বিষয় তোমরা খেয়াল করবে, সেটা হচ্ছে যখন স্যাম্পলটা নিবে, স্যাম্পলের মধ্যে যেমন এতটা স্যাম্পলের মধ্যে এতটা পাওয়া গেল ওকে, অথবা এতটা পাওয়া গেল ফল্টি, অর্থাৎ এতটার মধ্যে এতটা। আগে যেমন তোমরা দেখেছো সেটা হচ্ছে কি, এতটা থেকে আমরা মিন পেয়েছি এত, সেখানে কিন্তু মিনটা বলে দেয়া ছিল। এখন যে কথাটা হচ্ছে সেখানে কিন্তু আমাদের কোথাও মিন নাই, বলা হচ্ছে যে এতটার মধ্যে আমরা এতটা ফল্টি পেয়েছি বা এতটা ওকে পেয়েছি, ঠিক আছে। তাহলে সেখান থেকে তোমরা বুঝে নিবে যে এটা হচ্ছে প্রপোর্শন টেস্ট। আর যেহেতু আমাদের একটা স্যাম্পল, সেই কারণে আমাদের বুঝতে হবে যে এটা হলো সিঙ্গেল প্রপোর্শন, ঠিক আছে। তাহলে আমরা যাই। অ্যাকর্ডিং টু দ্য স্টেটমেন্ট অফ প্রবলেম, ইট ইজ বেটার if we consider a composite hypothesis such that at least 95% equipment supplied by the company conform to the specification। তাহলে আচ্ছা, এখানে তোমাদের আসলে এইভাবে না ধরলেও হবে, তুমি সরাসরি তোমরা একটা কাজ করো, এইচ নট কম্পোজিট হাইপোথিসিসে আসলে এইভাবে ইয়ে করে না। কম্পোজিট হাইপোথিসিসে মিউ ইজ ইকুয়াল টু, সরি, পাই ইজ ইকুয়াল টু হচ্ছে পাই নট ধরে নিই। তোমরা এখানে যে কাজটা করবা, এইচ নট পাই ইজ ইকুয়াল টু হচ্ছে পাই নট ধরে নিবা, ঠিক আছে। তাহলে পাই নটটা হচ্ছে আমার কত, এখানে পাই, পাই নট তো আমার আসলে দেওয়া নাই। মানে তোমরা এখানে তোমাদের এই জিনিসটা যখন তোমরা ইয়ে করবা, ম্যাথ করবা, তখন তোমার এখানে আর এইটুকু বলার দরকার নেই, ঠিক আছে, এইটুকু বলার দরকার নেই। ওকে, তাহলে তুমি কি করবা, তুমি যখন থিওরি করবা তখন তুমি এটা বলবা। তাহলে তুমি যখন ধরবা এইচ নট আমাদের 0.95, কেন, কারণ হচ্ছে এখানে আমাদের 95%, অর্থাৎ 100 ভাগের মধ্যে 95 ভাগ হচ্ছে আমাদের কনফার্মড স্পেসিফিকেশন। তো এখান থেকে আমরা প্রপোর্শনটা পাচ্ছি কি, পাই ইজ ইকুয়াল টু হচ্ছে 0.95। এখানে আরেকটা জিনিস চিন্তা করবা, এটা হচ্ছে পপুলেশন প্রপোর্শন। পাই দিয়ে আমরা ডিফাইন করছি কি, পপুলেশন প্রপোর্শন। এখানে আরেকটা জিনিস তোমার একটু এখানে একটু আসলে যে বইটা নিয়েছি সেই বইটাতে একটু সমস্যা আছে। সেটা হচ্ছে যে এখানে টেস্ট দ্য ক্লেম অফ ম্যানুফ্যাকচার্ড এট 5% লেভেল অফ সিগনিফিকেন্স, এটা যদি বলে থাকে তাহলে তোমার কিন্তু এখানে ওয়ান টেইলের কোনো সুযোগ নেই। তুমি এখানে যেটা করবা সেটা হচ্ছে এরকম বইতে অনেক সময় ভুল থাকে, ঠিক আছে, এটা নট ইকুয়াল হবে। কারণ তোমাকে যখন টেস্ট করতে বলতে, তোমাকে যদি বলতো যে এটা তার যে ক্লেইমটা, হ্যাঁ, সেই ক্লেইমটা তোমার আসলে আমাদেরকে এইভাবে বলতে পারতো যে অ্যাকচুয়ালি 95%-এর বেশি ফল্টি কিনা অথবা তার চেয়ে কম ফল্টি কিনা, এরকম যদি বলতো তাহলে আমরা ওয়ান টেইলে যেতাম। যেহেতু আমাদের কিছুই বলে নাই, শুধু বলছে হচ্ছে কোম্পানি এটা হচ্ছে ওয়ান টেইল, আমি এখানে টু টেইল, সরি, নট ইকুয়াল হবে, হ্যাঁ, ঠিক আছে, আমি এভাবে দিয়ে দিলাম। তাহলে তোমরা একটু কারেকশন করে নিবা এই জিনিসগুলো, বইতে অনেক ক্ষেত্রে অনেক সময় ইয়ে থাকে, সমস্যা থাকে। তাহলে আমরা ঠিক করে নিলাম যে আমাদের এইচ নট ধরবো 0.95, এগেইনস্ট অল্টারনেটিভ এইচ ওয়ান হচ্ছে নট ইকুয়াল টু 0.95। এটাও কিন্তু ওয়ান টেইল না, এটা টু টেইল হবে, ওকে, এটা হচ্ছে টু টেইল টেস্ট, ওকে। এখন যখনই এটা টু টেইল টেস্ট হবে তখন কিন্তু একটু খেয়াল করবা যে তোমাদের এই ক্রিটিক্যাল ভ্যালু গুলোও চেঞ্জ হবে। এটা তোমরা একটু দেখে করে নিবা। আর এইটা দেখেই যে বইয়ে অনেক সময় অনেক কিছু ভুল থাকে, সেগুলো একটু কারেকশন করারও দরকার। এখন আসি আমরা, সো আওয়ার অ্যাপ্রোপ্রিয়েট টেস্ট স্ট্যাটিস্টিক ইজ জেড। কারণ আমরা প্রপোর্শন টেস্টটা করি হচ্ছে জেড টেস্টে, সিঙ্গেল প্রপোর্শনও জেড টেস্টে এবং ইকুয়ালিটি অফ টু প্রপোর্শনও আমরা জেড টেস্টে করে থাকি। তাহলে জেড টেস্ট ইকুয়াল টু আমরা লিখবো, এটা আমাদের আগেই আমরা থিওরিতে করেছি, পি মাইনাস পাই নট রুট ওভার পাই নট ইন্টু 1 - পাই নট ডিভাইডেড বাই এন। তাহলে এখানে পাই নটের জায়গায় আমরা কত বসাবো, 0.95, এখানে 0.95, এখানেও 0.95।
এখন আসো আমাদের পি। পি হচ্ছে কি স্যাম্পল প্রপোর্শন, ঠিক আছে। এখন এই জিনিসগুলো আমাদের দিয়ে দেওয়া আছে, সেটা হচ্ছে আলফা ইজ ইকুয়াল টু 0.05, কারণ আমাদের এখানে বলে দেওয়া আছে 5% লেভেল অফ সিগনিফিকেন্স। তো আলফা ইজ ইকুয়াল টু 0.05। আর আমাদের ডিসিশন রুলটা যেটা হবে, আমরা রিজেক্ট করব, রিজেক্ট ইজ নট in favor of alternative. That means if z less than minus z alpha by 2 or z less than minus 1.645, এটা আসলে এখানে মাইনাস প্লাস বলারও দরকার নাই, তুমি জাস্ট হচ্ছে z alpha by 2 লিখবা। এটা লেফটে আগে থেকেই বলে দিচ্ছে, তোমার এখানে কিছু এগুলো বলার দরকার নাই, তুমি এই কথাগুলো চলে আসবে, আমি আগেও বলেছি শেষের দিকে নিয়ে আসবে, ঠিক আছে। তা আমরা এখানে এর পরে যে জিনিসটা করব সেটা হচ্ছে এইটার পরেই তুমি চলে আসবা কোথায়, এটার পরে চলে আসো এখানে। ওকে, তাহলে আমাদের যেটা শুরু করব, আমরা এন এর মান আমরা বলে দিয়েছি, এন হচ্ছে 200। আউট অফ 200 18 আর ফাউন্ড ফল্টি। দ্যাট মিনস এই 18টা যদি ফল্টি পাই, তাহলে কনফার্মড স্পেসিফিকেশন কয়টা হবে, 200 minus 18। তাহলে দেখো, that means 200 minus 18 is equal to 182 equipments conform to the specification। তাহলে অর্থাৎ আমাদের যে স্পেসিফিকেশন দেওয়া আছে সেই স্পেসিফিকেশন কনফার্ম করবে কতটা, 182টা। এইটা কিন্তু একটু খেয়াল করে নিবা, কারণ এখানে তোমাদের যদি ফল্টি বলা না থাকতো, যদি বলা থাকতো যে কনফার্ম স্পেসিফিকেশন পেয়েছি আমরা 180, 118টা কনফার্ম স্পেসিফিকেশন পেয়েছি, তাহলে কিন্তু আমাদের আর বিয়োগ করার দরকার হতো। যেহেতু আমাকে এখানে কনফার্ম স্পেসিফিকেশন বলে নাই, এখানে বলছে হচ্ছে ফল্টি, সুতরাং অর্থাৎ মানে ত্রুটিযুক্ত। তো আমাদের এখানে হচ্ছে এটা কি, এটা হচ্ছে ওকে, ইকুইপমেন্ট গুলো ওকে আছে, অর্থাৎ ত্রুটি মুক্ত আছে 95%। তাহলে আমাদের এটার বেসিসে কাজটা কিন্তু করতে হবে। তাহলে আমরা এখান থেকে কি করলাম, এই ত্রুটিমুক্ত বা কনফার্ম স্পেসিফিকেশনটা আমরা বের করলাম 182। সুতরাং পি সমান সমান হচ্ছে নাম্বার অফ ফেভারেবল কেসেস ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ আউটকাম, ঠিক আছে, অর্থাৎ স্যাম্পল। তাহলে আমরা এখানে 200 স্যাম্পল বসালাম, আর হচ্ছে এখানে আমাদের বসালাম কত, আর এর মান। এটাকে আমরা এইভাবেও লিখি, দেখো এইভাবেও আমরা এটাকে মেনশন করি, এটা হচ্ছে আর বাই এন, পি ইজ ইকুয়াল টু আর বাই, এভাবেও কিন্তু আমরা বলে থাকি। তাহলে এখানে আর এর মান কত আসতেছে, আর এর মান হচ্ছে কত, 182, আর এন এর মান হচ্ছে 200। সুতরাং এটার রেজাল্ট আমরা পেয়ে গেলাম 0.91। ওকে, তাহলে আমরা এখানে পি এর মান বসিয়ে দিব, এবং পাই নট আমরা পেয়েছি 0.95। তাহলে এই 0.95টা আমরা এখানে বসিয়ে দিচ্ছি, দেখো পি এর মান বসালাম 0.91, আর হচ্ছে পাই এর মান বসিয়েছি 0.95। দ্যাট মিনস আমরা এখানে রেজাল্টটা এখানে বসিয়ে দিই। তো এই রেজাল্ট বসানোর ফলে আমাদের ক্যালকুলেশন করে যে মানটা আসছে সেটা হচ্ছে -2.67, ঠিক আছে। এটা হচ্ছে কি আমাদের অবজার্ভ ভ্যালু। ওকে, এটা হচ্ছে আমাদের অবজার্ভ ভ্যালু। তাহলে সিন্স দ্য অবজার্ভ ভ্যালু অফ জেড এত মাইনাস -2.67 ইজ লেস দেন দ্য ক্রিটিক্যাল ভ্যালু, জেড এর ক্রিটিক্যাল ভ্যালু আসলে এখানে 5%-এ আমরা 1.96 ধরবো, যেহেতু আমরা 2 টেল দিয়েছি। ওকে, এটা আমরা দেখবো হচ্ছে 2 টেল। এখানে আমরা 1.96 দেখবো। ওকে, -1.96। আচ্ছা, তোমাদের যেটা কাজ করতে পারো সেটা হচ্ছে এটা মডজেড দিয়ে যদি করো, তাহলে আর এখানে মাইনাসের ঝামেলাও লাগবে না। ওকে, শুধু তোমরা দেখবা হচ্ছে তোমাদের ভ্যালুটা কিরকম আছে, ঠিক আছে, ভ্যালুটা কিরকম আছে এটাই দেখবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি since the observed value z is equal to -2.86 is less than the critical value, এখানে ভুল হয়েছে।
এটা কিন্তু এই 9.16 এর চেয়ে বড়, ঠিক আছে। জেড এর ভ্যালু ক্রিটিক্যাল, তোমার এই ভ্যালুটা কি হচ্ছে, ক্যালকুলেটেড ভ্যালুটা বড়, সুতরাং আমাদের হাইপোথিসিসটা রিজেক্টেড। কিন্তু এখানে বলার সময় কিন্তু বলছে লেস দেন না, এটা আসলে জেড ইজ গ্রেটার দেন, ঠিক আছে। এত ভুল আসছে, জেড ইজ গ্রেটার দেন, এটা গ্রেটার দেন, হ্যাঁ, এটা গ্রেটার দেন তোমরা একটু লিখে নিও। দ্যাট মিনস হচ্ছে আমরা যেটা বলতে পারি জেড ক্যাল বা মড জেড যদি মড জেড গ্রেটার দেন যদি জেড কত হয়, এই যে মড জেড গ্রেটার দেন এই 9.56, 1.96, যেটা আমরা এটাকে এইভাবে 1.96, তাহলে আমাদের হাইপোথিসিসটা কি হচ্ছে, রিজেক্ট হচ্ছে। ওকে, আমরা আগেও বলেছি যে যদি আমাদের ক্যালকুলেটেড ভ্যালুটা, অর্থাৎ এই ক্যালকুলেটেড ভ্যালুটা টেবিল ভ্যালুর চেয়ে বড় হয়, তাহলে আমাদের হাইপোথিসিসটা কি হবে, বাতিল হয়ে যাবে। তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে যেহেতু 2.67, এটা অবশ্যই 1.96 এর চেয়ে বড়, সুতরাং হাইপোথিসিসটা কি হবে, রিজেক্ট হবে। নাল হাইপোথিসিস ইজ ক্লিয়ারলি রিজেক্টেড। রিজেক্ট ঠিকই করেছে, কিন্তু এখানে লেখার সময় ভুল হচ্ছে। That means the proportion of equipment conforming to the specification is greater than 95%. আমরা এখানে বলছি যে greater than, আসলে এখানে আগাগোড়াই আসলে এই ইয়েটাতে ভুল করছে। এখানে পায়ে লেখার সময় লিখেছিল less than, আচ্ছা এখানে এটা greater than করেছে। তাহলে আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে, আমরা এখানে হাইপোথিসিসটা যেহেতু রিজেক্ট হয়ে গেল, অর্থাৎ এটা আমরা ধরেছিলাম যে পাই ইকুয়াল টু হচ্ছে 0.95, এটা যেহেতু বাতিল হয়ে গেল, সো আমাদের ট্রু হচ্ছে কোনটা, এইটা ট্রু হয়ে গেলে আমাদের কাজটা কি হবে, আমরা বলবো যে আহ, এত না, অর্থাৎ ওরা যে কথাটা বলছে 95% কনফার্ম স্পেসিফিকেশন, দ্যাট মিনস আমরা বলবো যে 95% কনফার্ম স্পেসিফিকেশন না, এটা বলবো। ঠিক আছে, আশা করছি তোমাদের সমস্যা হবে না। আমাদের আরেকটা এক্সাম্পলে যদি আমরা দেখি, আচ্ছা এখানেও দেখো, forecast of corporate earnings per share are made on a regular basis by many financial analysts in a random sample of 600 forecasts, where it was found that 382 of these forecasts exceeded the actual outcomes of earning. Test against the two-tail alternative, the null hypothesis that the population proportion of forecasts are that are higher than actual outcomes is 0.50 at 5% level of significance. তাহলে এই ক্ষেত্রে দেখো ওরা বলছে ওদের যে যেটার কথা বলছে, যে প্রপোর্শন অফ ফোরকাস্ট হচ্ছে কত, বলছে 5%। দ্যাট মিনস আমাদের পাই হচ্ছে কত, 5%, সরি 0.5, 50%, ঠিক আছে। ওরা এখানে কিন্তু একটু খেয়াল করবে, হায়ার দেন বলছে কোথায়, test test against a two-tail alternative null hypothesis that the population proportion forecast that are higher than the actual outcome of এত। তাহলে আমাদের পাইটা হচ্ছে কত, এত, আর টু-টেল টেস্ট করতে যেহেতু আমাদের বলছে, সো আমরা ধরে নিচ্ছি অল্টারনেটিভ হচ্ছে আমাদের পাই নট ইকুয়াল টু এত। তাহলে আমরা অ্যাপ্রোপ্রিয়েট টেস্ট স্ট্যাটিস্টিকের মধ্যে জেড ইকুয়াল টু বসিয়ে দিলাম, পি মাইনাস ফর্মুলাটা বসিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এখন এখান থেকে তুমি বের করবে হচ্ছে পাই, তো আমরা পেয়েই গেলাম, সেটা কত, 0.50। এখন আমাদের বের করতে হবে পি। তাহলে পি আমরা বের করব, আমাদের স্যাম্পল নিয়েছি কত, 600। এই 600 এর মধ্যে দেখা গেল পাওয়া গেছে কত, 382, ঠিক আছে। ফোকাস এক্সিং দ্য অ্যাকচুয়াল আউটকামস অফ আর্নিং, এটা আমরা পেয়েছি 382, অর্থাৎ 600 জনের মধ্যে আমরা পেয়েছি 382 জন। তাহলে আমরা এখান থেকে কিন্তু বের করে ফেললাম পিটা, ঠিক আছে। তাহলে পি পেয়ে গেলাম আমরা, এটা আমরা
ভাগ করে পেয়েছি কত 0.637, আর পাই নোট আমাদের দেয়া আছে সেটা হচ্ছে 0.52। তাহলে আমরা এই যে স্ট্যাটিস্টিকের মধ্যে মানগুলো বসিয়ে দিয়ে আমরা পেয়ে গেলাম হচ্ছে 6.7। ওকে, তাহলে 6.7 এইটা যেহেতু টোটাল টেস্ট, তো আমাদের কি করতে হবে? টোটাল টেস্টের ক্ষেত্রে আমাদের ভ্যালু কিন্তু 1.96 আমরা জানি। এখন আমরা দেখলাম যে এটা আমাদের হায়ার দেন দ্য টেবিল ভ্যালু, ঠিক আছে? সো সিন্স 6.7 is much bigger than 1.96, so the null hypothesis is clearly rejected. তাহলে এই হাইপোথিসিসটা আমার রিজেক্টেড হয়ে গেল। দ্যাট মিন্স অল্টারনেটিভ হচ্ছে ট্রু। দ্যাট মিন্স forecast of corporate earning that exceed the actual values are significantly different from 0.50। ঠিক আছে? তাহলে এখন আমরা দেখব, একটু আগে আমরা দুটো প্রবলেম দেখেছি, দুটোই কিন্তু আমাদের কিরকম ছিল? সিঙ্গেল প্রপোর্শন, একটা ডেটা ছিল, সেই একটা ডেটার মধ্যে আমাদের প্রপোর্শনটা টেস্ট করতে বলেছে। এখন আমরা যেটা দেখব, দেখো যে প্রশ্ন দেখলেই তোমরা বুঝতে পারবে। 800 units from factory A are inspected and 12 are found to be defective. 500 units from factory B are inspected and 12 are found to be defective. Can it be concluded that 5% level of significance, that proportion of factory A is better than factory B? তাহলে আমাদের বলা হচ্ছে 800 ইউনিট কি করলো, ফ্যাক্টরি এ থেকে ইন্সপেকশন করা হলো এবং এর মধ্যে 12টা পাওয়া গেল হচ্ছে ডিফেক্টিভ। ঠিক আছে, আমাদের দেখো কি কি জিনিস আছে। আমাদের প্রথম এ ফ্যাক্টরি স্যাম্পল হচ্ছে 800, এর মধ্যে ইন্সপেক্টেড পাওয়া গেছে হচ্ছে কত, ডিফেক্টিভ পাওয়া গেছে হচ্ছে 12টা। আর বি ফ্যাক্টরি স্যাম্পল সাইজ হচ্ছে কত, 500। ঠিক আছে, 50 চিন্তা করো না, এটা 500। আর এর মধ্যে ডিফেক্টিভ পাওয়া গেছে কত, 12। এই ক্ষেত্রে দুটোই একই ইয়ে পাওয়া গেছে, কিন্তু সবসময় যে একই রকম হবে তা কিন্তু না। ঠিক আছে, সবসময় কিন্তু এরকম একই ডিফেক্টিভ হবে তা কিন্তু না, কম বেশি হতে পারে। এই ক্ষেত্রে হয়তো একই রকম হয়েছে। এখন বলা হচ্ছে তোমাদের এখানে একটু খেয়াল করে দেখবা, আমাদের লেভেল অফ সিগনিফিকেন্স দিয়ে দিয়েছে কত, 5%। এখন একটু ভালো করে খেয়াল করবা, সেটা হচ্ছে এইখানে কথাটা বলা হয়েছে, is there any can it be concluded that at 5% level of significance that that proportion at factory A is better than factory B? তাহলে ফ্যাক্টরি A টা B এর চেয়ে বেটার কিনা? তাহলে আমাদের এখান থেকেই কনক্লুশন আসতে হবে আমাদের অল্টারনেটিভ হাইপোথিসিসটা কিরকম হবে। ঠিক আছে, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কিরকম হবে। এখন এটা তোমাদের কিন্তু ধরার উপরে ডিপেন্ড করবে যে তুমি কোন ফ্যাক্টরিকে কি ধরছো। তাহলে আমরা দেখি, ধরে নিচ্ছি আমরা, দেখো let pi1 and pi2 be two population proportion of defective factory A and factory B respectively. তাহলে then we consider that null hypothesis that performs both factories are same. দ্যাট মিনস আমরা আসলে ধরে নিচ্ছি নাল হাইপোথিসিসে সবসময়, আমরা এর আগেও বলেছি যে নাল হাইপোথিসিসে ইকুয়ালিটি অফ টু মিন বা টু, যে দুইটা প্যারামিটারের ক্ষেত্রে সবসময় আমরা নাল হাইপোথিসিসের ক্ষেত্রে ইকুয়াল করি, দুইটা হোক, তিনটা হোক বা সেভারেল হোক, সেই ক্ষেত্রে আমরা সবসময় কি করি, ইকুয়াল ধরে নিই। ঠিক আছে, তাহলে আমরা এখানে ধরে নিলাম pi1 ইকুয়াল টু pi2। ঠিক আছে, আর এখানে আরেকটা জিনিস তোমরা দেখো যে এইখানে কিন্তু আমাদের কি বলছে যে ডিফেক্টিভের কথা বলা হচ্ছে। ইন্সপেকশন করে 18টা ডিফেক্টিভ পাওয়া গেল। ঠিক আছে, তাহলে এখন এখানে বলা হচ্ছে কি যে proportion of the factory A is better than factory B, factory A টা B এর চেয়ে বেটার কিনা। ঠিক আছে, ফ্যাক্টরি এ টা বি এর চেয়ে বেটার কিনা। এখন ফ্যাক্টরি এ টা বি এর চেয়ে বেটার মানে হচ্ছে কি, বি এ ফ্যাক্টরির ডিফেক্টিভের প্রপোর্শনটা কম কিনা, এটা তোমাদের মাথায় রাখবে। কারণ এখানে বেটার বলার অর্থটা হচ্ছে তার প্রোডাক্টের যে প্রোডাক্টগুলো আছে সেগুলোর মধ্যে ডিফেক্ট কম থাকবে। তো কম থাকলেই হচ্ছে ফ্যাক্টরি ইয়েটা কি হবে, প্রোডাকশনটা বেটার হবে। তাহলে আমরা যদি সেই ক্ষেত্রে আমরা ধরবো কি pi1
লেস দেন পাই 2, এখানে পাই 1 টা পড়ে নাই, এটা হচ্ছে আমাদের পাই 1, ঠিক আছে। পাই 1 লেস দেন পাই 2 আমরা ধরে নিব। কোন সেন্স থেকে ধরছি আমরা এটা, যেহেতু আমরা পাই 1 টাকে ধরেছি কি, এখানে দেখো ডিফেক্টিভ প্রপোর্শন, পাই 2 হচ্ছে ডিফেক্টিভ প্রপোর্শন। আর এখানে আমাদের যে কথাটা বলা হচ্ছে যে প্রোডাকশন অফ ফ্যাক্টরি এ প্রোডাকশন এর এই ফ্যাক্টরি প্রোডাকশনটা বি এর চেয়ে বেটার কিনা। তো যেহেতু এ ফ্যাক্টরির প্রোডাকশন বি এর চেয়ে বেটার কিনা বলছে, তার মানে হচ্ছে এ ফ্যাক্টরি ডিফেক্টিভ আইটেম কম হবে। তো অল্টারনেটিভলি আমরা ধরেছি পাই 1 লেস দেন পাই 2, ঠিক আছে। আশা করছি তোমরা বুঝতে পারছো। আর এখানে এত কিছু এগুলো হয়তো সেটাই ডিটেলসে বলছে। তো সুতরাং আমরা জানি ইকুয়ালিটি অফ টু প্রপোর্শনের ক্ষেত্রে আমাদের টেস্ট স্ট্যাটিস্টিক হচ্ছে কি z। সো z ইজ ইকুয়াল টু হচ্ছে p1 মাইনাস p2 ডিভাইডেড বাই রুট ওভার p ইনটু 1 মাইনাস p, আর হচ্ছে 1 বাই p n1 প্লাস 1 বাই n। আগের মতো করে এখানে p1 এবং p2 হচ্ছে আমাদের কি স্যাম্পল প্রপোর্শন। আর এখানে দেখো এখানে p1 p2 আছে, কিন্তু এখানে আছে আবার শুধুই p, এটা মানে হচ্ছে পুলড এস্টিমেট, ঠিক আছে। এই pটা হচ্ছে আমাদের কি পুলড এস্টিমেট, এটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো এখানে বলছি আমরা যে p ইজ দ্য পুলড এস্টিমেট অফ প্রপোর্শন গিভেন বাই p ইজ ইকুয়াল টু n1 ইনটু p1 প্লাস n2 ইনটু p2 ডিভাইডেড বাই হচ্ছে n1 প্লাস n2। এই পুলড এস্টিমেট তোমরা কিন্তু ইকুয়ালিটি অফ টু মিনের ক্ষেত্রে করেছো, টি টেস্টের ক্ষেত্রে যখন করেছো তখন আমরা কিন্তু এস এর মানটা এইভাবে বের করেছিলাম। সেটা করেছিলাম n1 ইনটু s1 স্কয়ার প্লাস n2 ইনটু n1 মাইনাস 1 ইনটু s1 স্কয়ার প্লাস n2 মাইনাস 1 ইনটু s2 স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে n1 প্লাস n2 মাইনাস 2। যাই হোক, সেটা আমরা করে এসেছি, ওটা প্রিভিয়াস ভিডিওগুলো দেখলে পেয়ে যাবে। আর আমাদের এই ক্ষেত্রে পুলড এস্টিমেট বের করার ফর্মুলাটা হচ্ছে এটা, ঠিক আছে। এখন আমরা এখান থেকে সোজা এখানে চলে আসি, আমাদের কি কি দেওয়া আছে এখান থেকে দেওয়া। দেখো যে n1 আমাদের কত 800, ওকে বসালাম। আর p1 আমরা অবশ্যই বলবো কি ফেভারেবল নাম্বার ডিভাইডেড বাই হচ্ছে টোটাল নাম্বার, অর্থাৎ r বাই n। তাহলে এখানে ডিফেক্টিভ নিয়ে আমরা কাজ করছি, সুতরাং r 12 ডিভাইডেড বাই হচ্ছে 800, আমরা p1 পেয়ে গেলাম হচ্ছে 0.15। সেকেন্ড কেজের ক্ষেত্রে দেখো স্যাম্পলের ক্ষেত্রে n2 হচ্ছে আমাদের 500, আর p2 হচ্ছে আমাদের কত 12 বাই, দেখো যে এখানে আমাদের কত 12 ডিভাইডেড বাই হচ্ছে 500, তাহলে 12 বাই 500 আমরা পেয়ে গেলাম সেকেন্ড প্রপোর্শনটা, স্যাম্পল প্রপোর্শন, সেটা হচ্ছে 0.24। সুতরাং আমাদের এখন পুল এস্টিমেটটা আমরা বের করতে পারি। p ইজ ইকুয়াল টু আমরা পেলাম n1 ইনটু p1 800 ইনটু হচ্ছে এখান থেকে আমরা পেয়ে গেলাম 0.15 প্লাস n2 ইজ ইকুয়াল টু হচ্ছে 500 ইনটু p2 হচ্ছে আমাদের 0.024। ওকে, নিচে হচ্ছে দুটোর যোগফল আমরা n1 প্লাস n2 বসিয়ে দিলাম, অর্থাৎ 800 প্লাস 500। এটা ক্যালকুলেশন করে আমরা পেয়ে গেলাম হচ্ছে 0.018। তাহলে এখন আমরা দেখো p পেয়ে গেছি, এটার দিকে যদি আমরা তাকাই আমরা পেয়ে যাচ্ছি p1 p2, আমরা পেয়েছি p, তাহলে 1 থেকে যদি p মাইনাস করি তাহলে আমরা পেয়ে যাবো এটা 1 বাই n1 আমরা জানি, 1 বাই n2 আমরা জানি। এই মানগুলো সব আমরা কি করলাম এখানে বসিয়ে দিলাম। এখানে আমাদের p1 এর ভ্যালুটা অর্থাৎ এই ভ্যালুটা এখানে বসিয়ে দিয়েছি, আর p2 আমরা বের করেছি এটা, এই ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দিয়েছি। আর হচ্ছে রুট ওভার হলো p এর ভ্যালুটা আমরা এখানে বসিয়েছি, দেখো এই p 0.018 এখানে বসালাম, 1 মাইনাস p দ্যাট মিন্স 0.018, আর ইনটু হচ্ছে 1 বাই n1 মানে হচ্ছে 1 বাই 800 প্লাস 1 বাই, এটা একটু ভুল আসছে, এখানে কত হবে 500 হবে। সুতরাং তোমরা কিন্তু মানে চোখ বন্ধ করেই কাজ করবে না, এখানে একটু ভুল আসছে, এটা হচ্ছে 500। ক্যালকুলেশন হয়তো ভুল হতে পারে, সুতরাং তোমরা একটু চেক করবে। আচ্ছা, তাহলে এখানে ক্যালকুলেশন করে হয়তো বা ক্যালকুলেশনের 500ই আছে, কিন্তু তারপরে তোমরা ক্যালকুলেশন করে দেখবা যে এটা আসে, এটা না আসলে যেটা আসে তোমরা সেটা নিয়ে কাজ করবে, ঠিক আছে। আমরা পেয়ে গেলাম হচ্ছে
জেড এর ভ্যালু ধরো এইটাই আসছে -1.148, ঠিক আছে। তাহলে আমাদের যেহেতু এটা ওয়ান টেল টেস্ট, দেখো এখানে যেহেতু পাই 1 লেস দ্যান পাই 2 লিখেছি আমরা, সো এটা ওয়ান টেল টেস্ট, আর আমাদের লেভেল অফ সিগনিফিকেন্স হচ্ছে 5%। তাহলে 5% এ ওয়ান টেল এর ভ্যালু আমরা জানি কত, 1.645। আর যেহেতু এটা মাইনাস সাইন আসছে, আমরা মাইনাসের সাথে কম্পেয়ার করতে পারি। আদারওয়াইজ আমরা এটাকে মড ধরে নিয়ে তাহলে মাইনাস উঠাই দিয়ে এটা মাইনাস তুলে দিয়ে দুটোকেই প্লাস নিয়ে কাজ করতে পারি। তো আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে কোনটা বড়। আমাদের দেখো এইটা কিন্তু ক্যালকুলেট ভ্যালুটা ছোট এসছে তার চেয়ে, এই যে ক্রিটিক্যাল ভ্যালু যেটা তার চেয়ে কিন্তু ছোট আসছে। যেহেতু ক্যালকুলেটেড ভ্যালুটা ছোট আসছে, সুতরাং আমরা হাইপোথিসিসটা কি করবো বলো তো, একসেপ্ট করবো, ঠিক আছে। দেখো এখানে আমরা লিখেছি since the observed value of z is not less than the critical value -1.645, we fall we fail to reject the null hypothesis. আমরা null hypothesis-টাকে রিজেক্ট করতে ব্যর্থ হচ্ছি। দ্যাট মিন্স null hypothesis holds good at 5% level of significance. তাহলে তাহলে আমরা ধরে নিয়েছিলাম দুটোর প্রপোর্শন কি, ডিফেক্টের প্রপোর্শন সমান। হ্যাঁ, তাহলে এটা কি হয়ে গেল, একসেপ্ট হয়ে গেল। সুতরাং আমরা বলতে পারি যে হ্যাঁ, আসলে ওই ফ্যাক্টরি এ বি এর চেয়ে বেটার না, দুটো ফ্যাক্টরি হচ্ছে সমান, গুণগত মানের দিক থেকে দুটো ফ্যাক্টরি হচ্ছে সমান। এখানে আমরা আরেকটা, আচ্ছা এটা হলো আগের অর্থাৎ সিঙ্গেল প্রপোর্শনের যে প্রবলেম, সেটা সেটার একটা প্রবলেম তোমরা একটু দেখে নিও। এটাও ঠিক একইভাবে করে দেওয়া আছে, জাস্ট তোমরা একটু চেক করবে, ঠিক আছে। তোমরা প্রয়োজনে যে কাজটা করবা সেটা হচ্ছে ডেটা নিয়ে তারপর নিজেরা ইয়ে করবে, কাজ করে করবে, ঠিক আছে। এটা আমি আর বললাম না, তোমরা দেখে নিও। এটাও হলো টু প্রপোর্শনের একটা অঙ্ক। এটাও দেখো যে আমি শুধু পড়ে যাই অঙ্কটা, তোমরা কাজটা করবা। A random sample of 1,000 person from Dhaka city, 400 are found to be consumers of wheat. In a sample of 800 from Khulna city, 400 are found to be consumers of wheat. Do the data reveal a significant difference between Dhaka city and Khulna city? অ্যাকচুয়ালি এখানে কনফিডেন্স ইন্টারভ্যালটা আমি বের করে দেখাবো। আসলে ওই যে দেখো ঢাকা সিটির 1000 জন ব্যক্তির কাছ থেকে নিয়ে দেখা গেল 400 জন কনজিউমার যারা হুইট গম ইয়ে করে, আহ, গমের ভুট্টা। আর খুলনা সিটির 800 জন, 800 জনের একটা স্যাম্পল নেওয়া হলো, যেখানে পাওয়া গেল 400 জন গমের ভুট্টা। এখন যেটা বলছে যে এই ডেটা থেকে ঢাকা এবং খুলনা সিটির মধ্যে যে গমের ভুট্টার মধ্যে সমতা আছে কিনা বা প্রপোর্শনের দিক থেকে সেটা আমাদেরকে টেস্ট করে দেখতে হবে, ঠিক আছে। আর বলছে 95% কনফিডেন্স ইন্টারভ্যালটা দেখতে। তাহলে আমরা একটু আগে যে কাজটা করেছি সে একই রকম করে এখানে তোমাদের আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে তোমরা ফুল এস্টিমেটের একটু আগে আমরা যেটা বের করেছি N1 ইন্টু P1, হ্যাঁ, এরকম করেও বের করতে পারো। অথবা এখানে যেমন সরাসরি এই প্রবলেমটাতে যেরকম ভাবে দিয়েছে দুভাবেই করতে পারো, মানে একেবারে N1 N2 দিয়েও করতে পারো, অথবা এই যে এখানে P ইন্টু M1 প্লাস M2। M1 মানে হচ্ছে M1 মানে হচ্ছে যেটা R1 বলছিলাম, হ্যাঁ, বিভিন্ন জায়গায় বিভিন্ন বইতে বিভিন্ন রকম ভাবে দেওয়া যেতে পারে। R1 হতে পারে, N1 হতে পারে। তাহলে আমরা এখানে দেখো একটু আছে বলি যে আমরা নাল হাইপোথিসিস ধরেছি পাই 1 is equal to পাই 2, alternative পাই 1 is equal to not পাই 2, so our test statistic is z is equal to আমরা এটা লিখলাম। তারপরে হচ্ছে আমাদের N1 সমান 1000, আর এখানে P1 সমান হচ্ছে কি 1000 400, P1 সমান হচ্ছে কি M1 বাই N1 অথবা R1 বাই N1, তোমরা যেই সিম্বল ইউজ করো কোনো সমস্যা নেই। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম 400 বাই 1000 আর 0.4। আর P2 হচ্ছে M2 বাই N2, দ্যাট মিন্স 400 বাই হচ্ছে 800, এই যে 400 আর আমাদের স্যাম্পল হচ্ছে 800, পেয়ে গেলাম আমরা 0.5। তো এখন P1 বের করতে পারো দুভাবেই,
সেটা হচ্ছে n1 ইন্টু p1 ও করতে পারো, আর এখানে যেহেতু সরাসরি আমাদের m1 m2 দেওয়া আছে, সুতরাং সরাসরি m1 প্লাস m2 করতে পারো। m1 m2 করে আমরা p1 pm এভাবে বের করে ফেলতে পারি, তারপরে আমরা মানটা এভাবে বসিয়ে দিতে পারি। তবে যদি তোমার এরকম থাকতো এখানে যে এইখানেও প্রপোর্শন দেওয়া থাকতো, এখানেও যদি অনুপাত দেওয়া থাকতো যে এতজনের এত পার্সেন্ট পাওয়া গেল, এখানে এত পার্সেন্ট পাওয়া গেল, সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু এই n1 ইন্টু p1 দিয়েই তোমাকে পিটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে মড জেডটা পেয়ে গেলাম 4.23। ওকে, এখন আমরা দেখি একটু ক্রিটিক্যাল ভ্যালু এট 5% লেভেল অফ সিগনিফিকেন্স। আমরা জানি যে 2 টেস্টের ক্ষেত্রে 1.96, সুতরাং আমরা পেয়েছি 4 পয়েন্ট কত 4 পয়েন্ট আমরা পেয়েছি হলো কত পেলাম একটু আগে দেখি 4.23 4.23, সুতরাং এটা অনেক বড়। হ্যাঁ, mod z is greater than 0.25, so therefore null hypothesis is rejected। যেহেতু নাল হাইপোথিসিস রিজেক্টেড হয়ে গেল, তার মানে হচ্ছে টেস্ট হচ্ছে সিগনিফিকেন্ট। সুতরাং আমরা বলতে পারি দেয়ার ইজ এ সিগনিফিকেন্ট ডিফারেন্স বিটুইন ঢাকা এন্ড খুলনা সিটি সো ফার অ্যাজ প্রপোর্শন অফ হুইট কনজিউমার কনসার্ন। তার মানে হচ্ছে এই যে গমের ভুক্তা, এই গমের ভুক্তা ঢাকা এবং খুলনা সিটির মধ্যে একটা ভালো রকম যথার্থ বা সিগনিফিকেন্ট একটা পার্থক্য রয়েছে। এখন আসো কনফিডেন্স ইন্টারভ্যাল। আমি তোমাদের আগেই কনফিডেন্স ইন্টারভ্যাল বের করার টেকনিকটা দেখিয়ে দিয়েছি। সেটা হচ্ছে যেহেতু এখানে টু টেল ইকুয়ালিটি অফ টু প্রপোর্শন, তাহলে টু প্রপোর্শনের জন্য আমার কনফিডেন্স ইন্টারভ্যাল কত পার্সেন্ট, 95% কনফিডেন্স ইন্টারভ্যাল বের করবো। তাহলে আমি একটু এখান থেকে যাই, কিভাবে যাবা দেখো, জেড ইন্টু এটা, ঠিক আছে, অর্থাৎ ক্রস মাল্টিপ্লিকেশন, আর আমাদের ভ্যালুটা থাকবে কি p1 মাইনাস p2, এটা প্লাস মাইনাস হচ্ছে এটা ইন্টু এটা। তবে এই জেড কিন্তু টেবিল ভ্যালু যেটা, অর্থাৎ ক্রিটিক্যাল ভ্যালু যেটা, সেটা বসবে। ক্লিয়ার? তাহলে আবার বলছি যে এই এই মানটা, অর্থাৎ উপরে যে মানটা থাকবে সেটা প্লাস মাইনাস হচ্ছে জেড ইন্টু এটা, এবং এই জেডটা হচ্ছে কোন জেড, জেডের কিন্তু ক্যাল ভ্যালুটা না, ক্যালকুলেটেড ভ্যালু, এটা ক্রিটিক্যাল ভ্যালু বা টেবিল যে ভ্যালুটা সেই ভ্যালুটা। তাহলে আমরা এখানে দেখি যে দেখো 95% কনফিডেন্স ইন্টারভ্যাল বের করেছে এটুকু, এটা অলসো দ্য 95% কনফিডেন্স ইন্টারভ্যাল ইজ, দেখো এখান থেকে শুরু করেছি আমরা যে কথাটা বলছিলাম যে p1 মাইনাস p2 প্লাস মাইনাস জেড আলফা বাই 2, যেহেতু আমরা বললাম ক্রিটিক্যাল ভ্যালু, সেই কারণে এটা মেনশন করার জন্য তোমাদেরও এইভাবেই জেড আলফা বাই 2 দিবা। যেহেতু এটা 2 টেস্ট, তাই জেড আলফা বাই 2 দিয়েছে। যদি এটা 1 টেস্ট হতো তাহলে এখানে শুধু জেড আলফা হতো। ক্লিয়ার? আর হচ্ছে নিচের পোর্শন যেটা আছে সেটা আমরা এখানে লিখে দিব। ওকে, তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করে দুটো পোর্শন পাচ্ছি, অর্থাৎ এই p1 মাইনাস p2 মাইনাস করে আমরা এটা পেলাম, প্লাস মাইনাস হচ্ছে আমাদের এই ভ্যালুটা। তাহলে এখানে আমরা দুটো মান পাবো, একটা যোগ করে পাবো, একটা বিয়োগ করে পাবো। যোগ করে বিয়োগ করে, অর্থাৎ মাইনাস পোর্শনটা আমরা পেলাম এটা, প্লাস পোর্শনটা আমরা পেলাম এটা। সুতরাং 95% কনফিডেন্সের সাথে আমরা বলতে পারছি যে এই যে জেড এর ভ্যালুটা, যে পপুলেশন প্রপোর্শনের যে ভ্যালুটা, সেটা এত থেকে এতর মধ্যে থাকবে। এই হচ্ছে আমাদের কনফিডেন্স ইন্টারভ্যাল। আমি তোমাদের আরো একটা এক্সাম্পল এখানে দিয়েছি, সেটা তোমরা নিজেরা করে দেখো। এবার আমরা যাব সেভারেল মিনের। সেভারেল মিনের ক্ষেত্রে দেখো যে বুঝতেই পারছো এখানে আর একটা দুইটা হবে না, অনেকগুলো হবে। আমি একটু এটা হাইলাইট করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। একটু এটা ছোট ফন্টে আছে তো, এই কারণে আমি এটাকে একটু হাইলাইট করে দিচ্ছি যেন তোমাদের সুবিধা হয়। তোমাদের এখান থেকে বের করে নিবা ডেটাগুলো, ঠিক আছে? এখান থেকে দেখে বুঝতে পারবা যে এটা আসলে অনেকগুলো প্রপোর্শন।
In a sociological investigation, 4 groups of children are taken at random from a socio-economic classes called A, B, C, and D were classified as bright and not bright. Okay? তার মানে কি যে একটা সোশিওলজিক্যাল ইনভেস্টিগেশনে আমরা বাচ্চাগুলোকে চিলড্রেনগুলোকে 4টা গ্রুপে ভাগ করেছি কিভাবে সোশিওইকোনমিক ক্লাস অনুসারে সেই সোশিওইকোনমিক ক্লাসগুলো হচ্ছে এ বি সি এবং ডি আর এদেরকে আমরা ক্লাসিফাই করেছি দুটো ক্যাটাগরিতে একটা হচ্ছে ব্রাইট আর একটা হচ্ছে নট ব্রাইট এখন দেখো যে আউট অফ 120 চিলড্রেন ইন ফার্স্ট গ্রুপ 4 আর ফাউন্ড টু বি ব্রাইট তাহলে আমরা ব্রাইট নিয়ে কাজ করব কারণ আমাদের এখানে ব্রাইটের কথাই বলছে নট ব্রাইট নিয়ে আমাদের দরকার নেই তাহলে আমরা এক প্রথম গ্রুপটা অর্থাৎ এই গ্রুপের ক্ষেত্রে আমরা পাচ্ছি কি 120টা চিলড্রেনের মধ্যে পাচ্ছি 40টা হচ্ছে আমাদের আমরা 40টা পেয়েছি আমরা ব্রাইট ঠিক আছে 120টা আমরা আমাদের চিলড্রেন আমরা 40টা পেয়েছি হচ্ছে ব্রাইট আর আউট অফ 200 চিলড্রেন ইন দ্য সেকেন্ড গ্রুপ তার মানে বি গ্রুপ এখানে আমরা 50টা পেয়েছি ব্রাইট এবং আউট অফ 420 children in the third group 80 are found to be bright ঠিক আছে and 30 are found to be এটা এটা কিন্তু ব্রাইট কতজনের মধ্যে ফোর্থ গ্রুপের মধ্যে ফোর্থ গ্রুপে কতজন আছে 140 চিলড্রেন 140 চিলড্রেনের মধ্যে আমরা 30 ব্রাইট পেয়েছি এখন বলছে do the children belonging to the 4 classes that differ significantly in respect to their intelligence তাহলে এই যে 4টা গ্রুপে যে আমাদের ভাগ করা হলো যারা 4টা গ্রুপে আছে তাদের ক্ষেত্রে আসলে এই আমরা কি বলতে পারি যে গ্রুপের জন্য তাদের যে ইন্টেলিজেন্সি এদের মধ্যে কোনো ডিফারেন্স আছে কি ঠিক আছে তাহলে আমরা এখানে টেবিল আকারে না দেখালেও কোনো তোমাদের সমস্যা নেই সরাসরি তোমরা কাজ করতে পারবে নো প্রবলেম আর এখানে আমরা দেখো যে টোটাল আসলে নট ব্রাইট এখানে দিয়েছে নট ব্রাইটের ফাংশন নাই তেমন কিছুই নেই এটা তোমাদের দরকার নেই ঠিক আছে আমাদের দেখবো আমরা যে এখানে আমাদের 120টা আছে আমাদের ব্রাইট হচ্ছে 40টা এখান থেকে আমরা এইভাবে যাই 120টার মধ্যে 120 এর মধ্যে আমার ব্রাইট হচ্ছে 40টা আর 200 এর মধ্যে আমরা পেয়েছি ব্রাইট আমাদের 50 আর 420 এর মধ্যে আমরা ব্রাইট পেয়েছি 80 আর হচ্ছে 140 এর মধ্যে আমরা ব্রাইট পেয়েছি 30 এবং টোটাল আমরা যে টোটাল আমাদের স্যাম্পলটা টোটাল স্যাম্পলের মধ্যে ব্রাইট পেয়েছি 200 ওকে আমরা এখন যাই যেহেতু এখানে আমরা বুঝতেই পারছি অনেকগুলো প্রপোর্শন নিয়ে আমরা কাজ করছি সুতরাং আমাদের বুঝতে হবে এটা হচ্ছে আমাদের সেভারেল প্রপোর্শন সো হাইপোথিসিসে আমরা লিখবো নাল হাইপোথিসিসে পাই 1 ইজ ইকুয়াল টু পাই 2 ইজ ইকুয়াল টু পাই 3 ইজ ইকুয়াল টু পাই 4 কারণ আমাদের গ্রুপ হচ্ছে 4টা ওকে এই তোমাদের 4টা লিখবা তারপর অল্টারনেটিভে লিখবা হচ্ছে এখানে এত কিছু কাহিনীর দরকারও নেই হ্যাঁ পপুলেশন প্রপোর্শন আমরা বলেই দিতে পারি পাই আর দা পপুলেশন প্রপোর্শন এরকম করে বলে দিলেই হয়ে যায় আর H1 হচ্ছে at least 2 population proportion are unequal দুইটা কমপক্ষে দুইটা হচ্ছে সমান না ওকে সো আওয়ার টেস্ট স্ট্যাটিস্টিক ইজ chi স্কয়ার এখন কিন্তু দেখো এই টেস্ট আর কিন্তু জেড টেস্টের মধ্যে নেই তার মানে বুঝতে হবে যে সিঙ্গেল প্রপোর্শন আমার কি কোন টেস্ট জেড টেস্ট ইকুয়ালিটি অফ টু প্রপোর্শন জেড টেস্ট কিন্তু সেভারাল প্রপোর্শন কিন্তু আর জেড টেস্ট না সেভারাল প্রপোর্শন হচ্ছে আমাদের কাই স্কয়ার টেস্ট এবং কাই স্কয়ার টেস্ট ইজ ইকুয়াল টু হচ্ছে 1 বাই পি ইনটু 1 মাইনাস পি ব্র্যাকেট সামেশন এম আই স্কয়ার ডিভাইডেড বাই এন আই মাইনাস আর স্কয়ার ডিভাইডেড বাই এন আর ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে কে মাইনাস 1 কে হচ্ছে আমার যে কতগুলো ক্যাটাগরি দেওয়া আছে অর্থাৎ 4টা ক্লাস বা 4টা গ্রুপ দেওয়া আছে 4 ধরনের ক্যাটাগরি আছে আমাদের সেই কারণে হচ্ছে কে হচ্ছে 4 এখানে আর হচ্ছে টোটাল নাম্বার অফ ব্রাইট স্টুডেন্ট ঠিক আছে বা চিলড্রেন যেটা আমরা বলছি তাহলে এখানে এইটা হচ্ছে আমাদের আর ঠিক আছে দিস ইজ আওয়ার আর এটা হলো আমার ক্যাপিটাল আর ঠিক আছে আর হচ্ছে এন হচ্ছে আমাদের কি এন হচ্ছে টোটাল নাম্বার অফ চিলড্রেন
তার মানে এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল এন। আর বাকিগুলো হচ্ছে কি এম আই আর এন আই। ওকে, এগুলো হচ্ছে কি, এটা হচ্ছে কি আমরা এনআই অর্থাৎ N1, এটা N2, এটা N3, এটা N4, এটা M1, এটা M2, এটা M3, এটা M4। ওকে, এখন দেখো জাস্ট কি কাজটা করবার সময় কি করবা, আমাদের লাগবে কি আর স্কোয়ার ডিভাইডেড বাই এন লাগবে। সো আমাদের আমরা বের করে ফেলবো আর লাগবে কি পি লাগবে। পি সমান সমান আমরা জানি আর বাই এন, অর্থাৎ টোটাল যেই তোমার তোমরা একটু এর আগে যেটা করেছো সেখানে যেমন এম বাই এন ছিল স্মল এন, এখানে পি দিয়ে পি কে প্রকাশ করা হয়েছে আর বাই এন দিয়ে। তার মানে হচ্ছে ফেভারেবল কেস ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ কেস। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেলাম পি সমান এত। তো পি যদি আমরা পেয়ে যাই 1 মাইনাস পি আমরা অটোমেটিক্যালি পেয়ে যাব। এখন আমরা বের করবো যেটা, সেটা হচ্ছে সামেশন এম আই স্কোয়ার ডিভাইডেড বাই এন। তাহলে এম আই মানে হচ্ছে কি এটা এটা যোগ করলে আমরা কি পাচ্ছি, দ্যাট মিন্স 40 স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 120 যোগ 50 স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 200 যোগ 80 স্কোয়ার ডিভাইডেড বাই 420 আর যোগ হচ্ছে 30 স্কোয়ার ডিভাইডেড বাই 140। তাহলে আমরা এখানে লিখলাম এবং আমরা এটা ক্যালকুলেশন করে রেজাল্ট পেয়ে গেলাম। ওকে, তারপরে দেখো আমরা কাই স্কোয়ারে কি করব, মানটা বসিয়ে দেব। একটু আগে আমরা যে 1 বাই পি ইন্টু 1 মাইনাস পি আর হচ্ছে কি সাম অফ এম আই স্কোয়ার ডিভাইডেড বাই এন আই মাইনাস আর স্কোয়ার ডিভাইডেড বাই এন ক্যাপিটাল। তাহলে এটা ক্যালকুলেশন করে আমরা রেজাল্ট পেয়ে গেলাম এটা। তাহলে আমরা দেখো এখান থেকে সিম্পলিফিকেশন করে আমাদের রেজাল্ট পেয়ে গেছি 11.66 আর ডিগ্রিজ অফ ফ্রিডম আমরা পেয়েছি 3, অর্থাৎ k minus 1, দ্যাট মিন্স 4 minus 1 equal to 3। তাহলে ক্যালকুলেটেড ভ্যালু, এটা কাই স্কোয়ারের যে টেবিল ভ্যালু আছে, তোমরা কাই স্কোয়ারের টেবিল ভ্যালু থেকে ভ্যালুটা দেখবা, অর্থাৎ একদিকে দেখবা যেহেতু আমাদের এখানে কি 5% লেভেল বলা আছে, আমাদের কোথাও কিছু বলছে এখানে কোনো সিগনিফিকেন্স লেভেল বলা নাই। ঠিক আছে, যদি কোনো কিছু বলা না থাকে তোমরা 5% করে ফেলবে, কোনো সমস্যা নেই। তাহলে কেউ যদি বলো যে না আমি 1% করবো, ওকে কোনো সমস্যা নেই, শুধু মেনশন করে দিই। তাহলে আমরা এখানে বলছি দ্য ক্রিটিক্যাল ভ্যালু অফ কাই স্কোয়ার উইথ 3 ডিগ্রিজ অফ ফ্রিডম এট 5% লেভেল অফ সিগনিফিকেন্স। যেহেতু এটা টুটেল টেস্ট, এখানে তোমরা একটা কাজ করো, টুটেল না এটা আসলে তোমরা এইটার ক্ষেত্রে অ্যাটলিস্ট 2 আর নট ইকুয়ালের ক্ষেত্রে 110 দিয়ে কাজ করবা। এটা 110 দিয়ে কাজ করবা। কাই স্কয়ারের 0 এই মানটাও ভুল, এই মানটা ঠিক আছে, এই লেখাটা ভুল করেছে এখানে। এটা অ্যাকচুয়ালি এটা 0.05 এর ভ্যালু। ঠিক আছে, 0.05 এর মানটাই দিই। এই 0.05 এর মান এখানে ঠিক আছে, এটাও 0.05 হবে। তাহলে আমরা দেখতে পেলাম কত 5% লেভেল অফ সিগনিফিকেন্স উইথ 3 ডিগ্রিজ অফ ফ্রিডমে ক্যালকুলেটেড ভ্যালুটা, সরি টেবিল বা ক্রিটিক্যাল ভ্যালু পেয়েছি আমরা 7.81। তাহলে আমাদের ইয়ে ভ্যালু কত আসছে, ক্যালকুলেশন করে যেই ভ্যালুটা আমরা পেয়েছি টেস্ট ভ্যালু 11.66, এটা অনেক বেশি বড় কাটছে ক্রিটিক্যাল ভ্যালু। তার মানে হচ্ছে কাই স্কয়ার ইজ গ্রেটার দেন কাই স্কয়ার 0.05 with 3 degrees of freedom, which means the observed p value is less than 0.05। এটা p ভ্যালুর এগেইনস্টে কমেন্ট করছে। তার মানে আমরা এখানে যে কাজটা করতে পারি যে নাল হাইপোথিসিসটা এখানে রিজেক্টেড হয়ে যাচ্ছে। তো আমরা নাল হাইপোথিসিসে কি ধরেছিলাম, সবগুলো সমান ধরেছিলাম, অর্থাৎ সবগুলো ইন্টেলিজেন্স গ্রুপের ক্ষেত্রে সবগুলো সমান ধরেছিলাম। তো এটা যেহেতু রিজেক্ট হয়ে গেল, এটা হবে আমাদের ট্রু। সো আমরা বলবো যে সো অ্যাটলিস্ট 2 পপুলেশন প্রপোর্শন আর আনট্রু। তো তাহলে তোমাদের আজকে আমার মনে হয় এই পর্যন্তই থাকুক। পরবর্তীতে আমরা হয়তো অন্য কোনো বিষয় নিয়ে কাজ করব। আর এইখানে তোমাদের যদি কোনো অসুবিধা থাকে তাহলে আমাকে আগের ক্লাসের পরের ক্লাসে যাওয়ার আগেই তোমরা শেয়ার এর মাধ্যমে আমাকে নোটিস করবে। তাহলে আমি প্রথম ক্লাসেই এটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।